গল্পবাবুর আসরের আরেকটি নতুন পর্বে শ্রোতাদের স্বাগত। আমি মোহনের গল্প যাঁরা ভালোবাসেন তাদের কথা দিয়েছিলাম, মোহনের সঙ্গে রমার বিয়ে পর্যন্ত গল্পগুলি অন্য গল্প পাঠের সাথে সাথে এক এক সপ্তাহে পাঠ করতে থাকব। প্রতিটি পর্বই এক একটি স্বয়ংসম্পূর্ণ গল্প হওয়ায় শ্রোতাদের খুব একটা অসুবিধা হবে না। এ সপ্তাহে তাই নিয়ে এসেছি মোহন ও রমা দ্বিতীয় পর্ব। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে রেঙ্গুনের জাহাজে মোহনের সাথে রমার পরিচয়, মোহনের অসতর্কতায় কারাবরণ, মাদ্রাজের জেলে থাকাকালীন পুরীর এক ধনাঢ্য জমিদারের সর্বস্ব অপহরণ, মোহনের পূর্ব ঘোষণা মতো মাদ্রাজের জেল থেকে অভিনব উপায়ে পলায়নের কাহিনী, যা গল্পবাবুর আসরে কারাগারে মোহনের বিভিন্ন পর্বে প্রকাশিত হয়েছে। তারপর শুরু হয়েছে মোহন ও রমা প্রথম পর্ব, যেখানে আমরা দেখেছি মোহন মাদ্রাজ জেল থেকে পলায়নের পর রমার সঙ্গে দেখা করার জন্য এলাহাবাদ পৌঁছায়, কিন্তু নানা ঝামেলায় বিফল মনোরথ হয়ে ফিরে যায়। এরপর ইংরেজ রাজত্বের ১৫০ বৎসর পরেও বাংলায় এখনও অতীত স্বাধীন বাঙালি রাজবংশের কয়েকটি পরিবার অস্তাচলগামী তপনের মতো ক্ষীণ রশ্মি বিকিরণ করিয়াও অস্তিত্ব বজায় রেখেছিলেন। বর্তমান কাহিনীটিতে আমরা এমন একটি পরিবারের বিষয় জানাচ্ছি। কথিত আছে বাংলার দক্ষিণ পশ্চিম দিকে এক জমিদার বংশের বর্তমান অধীশ্বর কুমার নরনারায়ণ রায়ের পূর্বপুরুষগণ স্বাধীন রাজারূপে দেশ শাসন করতেন। সে সময়ে তাঁদের সমৃদ্ধি সম্পদ স্বাধীন নরপতির সমতুল্য থাকলেও বর্তমানের বংশধর নরনারায়ণের নিকট অতীতের সুখ স্বপ্নের মতো। তিনি স্বপ্নদিনের উত্তরাধিকার সূত্রে মাত্র একজোড়া হীরক বলয় লাভ করেছিলেন। এই হীরক বলয়ের খ্যাতি তাঁর বর্তমান দুরবস্থাতেও সচ্ছলতা বজায় রাখতে সহায়ক হয়েছিল। কথিত আছে এই বলয় যুগল স্বাধীন নরপতির প্রিয়তমা মহিষীর জন্য বহু লক্ষ টাকা ব্যয়ে প্রস্তুত হয়েছিল। তারপর ১৫০ বৎসর অতীত হয়েছে, সে স্বাধীন দিনের সকল স্মৃতি রূঢ় কালের কবলে সমাধিপ্রাপ্ত হয়েছে। কিন্তু কি এক আশ্চর্য শক্তির বলে এই বলয় যুগল এখনও কুমার নরনারায়ণের দখলে রয়েছে, তা যে এক অমীমাংসিত সমস্যা, তাতে সন্দেহ না থাকলেও সমস্যা সমাধানের ভার আমরা গ্রহণ করব না। কুমার নরনারায়ণ জানতেন এই হীরক বলয় দুটি বিক্রি করলে তাঁর আর কোনো অভাবই থাকে না। কিন্তু যে পবিত্র বস্তু একদিন স্বাধীন নরপতির প্রিয়তমা মহিষীর অঙ্গ সুশোভিত করেছিল, যে স্মৃতি তাঁর নিকট দেবস্থানের থেকেও পবিত্র, তিনি অনাহারে অভাবে জর্জরিত হয়ে মৃত্যুবরণ করবেন, তাও সহ্য হবে, তবুও এই পবিত্র বস্তু দুইটিকে হস্তান্তরিত করবেন না। সুতরাং অনুমান করতে আদৌ বেগ পেতে হয় না যে এরকম মনোবৃত্তির অধীন হয়েই একমাত্র অতীত স্মৃতিমণ্ডিত বহুমূল্য বস্তু দুইটি নিজেদের অস্তিত্ব ও স্থায়িত্ব বজায় রাখতে সক্ষম হয়েছে। হীরক বলয়ের খ্যাতি কুমার নরনারায়ণের অনেকখানি দুঃখ ও অভাব লাঘব করেছিল। তিনি মহামূল্য বস্তু দুইটি গৃহে রাখতে সাহস পাননি। বেঙ্গল ব্যাংকের একটি আয়রন শেপ ভাড়া নিয়ে ব্যাংকের দায়িত্বে গচ্ছিত রেখেছিলেন এবং ক্রিয়াকলাপে বা বিবাহে শুভকর্মে অথবা ভোজ ইত্যাদি কোনো সমারোহ কার্য উপস্থিত হলে তিনি অতি সাবধানে বলয় দুটি ব্যাংকের হেফাজত থেকে নিয়ে গিয়ে প্রিয়তমা পত্নী বীণার বাহু দুইটি অলঙ্কৃত করিতেন। জনপ্রবাদ আছে, সত্য কি মিথ্যা বলা কঠিন, যে হীরক বলয় দুটির অনেকগুলি আসল হীরক উত্তরাধিকারীদের অভাবের সময়ে হস্তান্তর হইয়া অপেক্ষাকৃত কম দামি পাথরে শূন্যস্থান পূরণ করা হয়েছে। এই কাহিনী সত্য বলে ধরে নিলে কয়েক শত হীরকখণ্ডের মধ্যে কয়েকটি হীরক নকল হলেও বর্তমানে বস্তু দুটি যে মহামূল্য তাতেও কাহারও সন্দেহ ছিল না, এবং বলয় দুটি ব্যাংকে গচ্ছিত থাকার দরুন কুমার নরনারায়ণের অর্থাভাব ছিল না। কারণ ব্যাংকে টাকা না থাকলেও এই বলয় দুটির জন্য ব্যাংক থেকে ধার পাওয়া তাঁর পক্ষে সহজসাধ্য ব্যাপার হয়েছিল।
ঐতিহাসিক বলয় দুটির খ্যাতি বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। কোনো বিশেষ কার্যোপলক্ষে যখন জমিদার গৃহিণী বীণা এই অলংকার দুটি ধারণ করত, তখন তা দেখার জন্য অনিমন্ত্রিত বহু অভিজাত মহিলাও স্বেচ্ছায় জমিদার বাড়িতে আগমন করে এই বিখ্যাত জিনিসটি দেখে যেতেন। শ্রীমতী বীণা পরমা সুন্দরী, অসামান্য মেয়ে। কুমার নরনারায়ণ পত্নীকে প্রাণাপেক্ষা ভালোবাসিতেন। একদিন কুমার নরনারায়ণ সংবাদ পেলেন যে হাইকোর্টের মহামান্য চিফ জাস্টিসের পত্নী লেডি হোর কোনো কার্য উপলক্ষে পুরী গিয়েছিলেন। মোটরে করে ফেরার পথে জমিদার বাড়ি হয়ে ইতিহাস বিখ্যাত হীরক বলয় দুটি পরিদর্শন করে যাবেন। কুমার লেডি হোরের অনুরোধপত্রের কথা পত্নীকে জানালেন। বীণা বলল, তিনি কবে আসবেন? কুমার বললেন, বুধবার, আজ সোমবার, তবে আমাকে আসছে কালই ব্যাংক থেকে এনে রাখতে হবে। বেশ, তাই ভালো। বীণা সম্মতি জানালো। পরদিন আহারাদির পর বেলা 12টার ট্রেনে কুমার নরনারায়ণ দুজন শরীররক্ষী লইয়া কলকাতায় গেলেন এবং বেঙ্গল ব্যাংক থেকে যথারীতি কাগজপত্র সই করে মহামূল্য বলয় দুটি নিয়ে আপন প্রাসাদে ফিরে এলেন। পরদিন অপরাহ্নে মাননীয় লেডি হোর জমিদার বাড়িতে পদার্পণ করলেন। কুমার নরনারায়ণ এই মাননীয় অতিথির আগমন উপলক্ষে কয়েকজন বিশিষ্ট আত্মীয়া নারীকে নিমন্ত্রণ করে ভোজের আয়োজন করেছিলেন। সন্ধ্যার পর নিমন্ত্রিতগণ হাজির হলেন। অপরূপা সুন্দরী শ্রীমতী বীণার কুসুম কোমল বাহুলতায় হীরক বলয় দুটি উজ্জ্বল বিদ্যুৎলোকে যে অপূর্ব আভা বিকিরণ করতে লাগলো, তা দেখে লেডি হোর বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। তিনি বীণাকে আপন পার্শ্বে বসিয়ে অভিনিবেশ সহকারে হীরক কঙ্কন দুটি পরীক্ষা করলেন। তাঁর চোখে মুখে সশ্রদ্ধ বিস্ময় ফুটে উঠল। নিমন্ত্রিত মহিলারাও পূর্বে বহুবার দেখে থাকলেও পুনরায় ঐতিহাসিক বস্তু দুটির দিকে অপলক দৃষ্টিতে চাহিয়া দেখলেন। যে অপূর্ব দুটি হীরকখণ্ডগুলি থেকে বিচ্ছুরিত হয়ে পড়ছিল, তা চোখে না দেখলে কল্পনায় ধারণা করা শক্ত। পূর্বে আয়োজন মতো লেডি হোর ভোজের পর রাত্রি 10টার সময় জমিদার প্রাসাদ ত্যাগ করে গেলেন। নিমন্ত্রিত মহিলারাও যে যার বাড়িতে প্রত্যাবর্তন করলেন। রাত্রিতে কুমার নরনারায়ণ প্রিয়তমা পত্নীর মুখখানি তুলে ধরে বললেন, আমি যে তোমাকে পেয়ে কত সুখী বীণা, তা প্রকাশ করার ভাষা আমার নেই। বীণা আয়ত উজ্জ্বল হাস্যভরা দুটি চক্ষু স্বামীর মুখের ওপর পেতে বলল, আজ আবার এই নতুন কথা কেন বলো তো? স্বামীর একখানি হাত বীণার ক্রোড়ের ওপর তুলে নিল। কুমার দগ্ধ নেত্রে চেয়ে বললেন, আমার দুঃখ এই বীণা, তোমাকে আমি যেভাবে রাখতে চাই তেমন সুখে রাখতে পারি না। চারিদিকে অভাব, চারিদিকে অনটন, আমার মনের ইচ্ছা মনেই রয়ে গেল। বীণা সপ্রেম দৃষ্টিতে চেয়ে বললেন, কেন বলো তো? মিথ্যে মিথ্যে তুমি ওসব ভেবে কষ্ট পাও কেন? আমার মতো সৌভাগ্যবতী নারী পৃথিবীতে আর একটিও নেই। তোমার এমন অফুরন্ত ভালোবাসা যে নারীর ভাগ্যে সম্ভব হয়েছে, তার জন্য কল্পিত দুঃখ করতে তোমার দুঃখ হয় না? বীণা দুটি সুকোমল বাহুলতা দিয়ে স্বামীর কণ্ঠদেশ আবদ্ধ করল। সহসা তার হীরক বলয় দুটির কথা স্মরণ হলো। সে স্বামীর কণ্ঠদেশ বাহুমুক্ত করে অতি সন্তর্পণে বলয় দুটি হাত থেকে খুলে বলল, আগে এদের তুলে রেখে এসো, এখন ভালোই ব্যাংকে রেখে আসতে পারলে নিশ্চিন্ত হয়ে। কুমার পত্নীর হাত থেকে বলয় দুটি নিয়ে এরকম মুগ্ধ চোখে দেখতে লাগলেন যেন তিনি এমন বস্তু পূর্বে কখনো দেখেননি। বললেন, আমাদের সব অভাব, সব অপ্রাচুর্যের মধ্যেও এমন দুটি মহামূল্য জিনিসের অধিকারী যে ঈশ্বর করেছেন, খুবই আশ্চর্যের বিষয় নয় কি বীণা? বীণা বললেন, তোমাকে কি তিনি অসুখী করতে পারেন? যার মন এমন উদার, যিনি এমন মহৎ, যার তুলনা নেই, এমন হৃদয়বান মহাপুরুষের নিকট যদি এমন বস্তু গচ্ছিত না রাখেন, তবে তার সৃষ্টির ব্যতিক্রম হবে যে। শিক্ষিতা তরুণী বীণার মুখের দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে কুমার পার্শ্বের গুপ্তকক্ষে প্রবেশ করলেন এবং একটি বৃহৎ মর্মর টেবিলের ড্রয়ার টানিয়া তার মধ্যে কঙ্কন দুটি স্থাপন করে ওপরে কাগজ চাপা দিলেন। পরে ড্রয়ার বন্ধ করে শয়নকক্ষে আগমন করলেন। যে গৃহে হীরক বলয় রক্ষিত হলো, তার মধ্যে যাওয়ার একটি মাত্র দ্বার, তাও শয়নকক্ষের ভিতর দিয়ে। সুতরাং দ্বারে চাবি বন্ধ করবার প্রয়োজন ছিল না।
শয়নকক্ষের দ্বার অর্গলবদ্ধ করে দিয়ে উভয়ে শয়ন করলেন এবং অনতিবিলম্বে নিদ্রিত হয়ে পড়লেন। প্রভাতে শয্যা ত্যাগ করে কুমার অশ্বারোহণে নিয়মিত প্রাতঃভ্রমণে গমন করলেন এবং 7টার সময় প্রত্যাবর্তন করে স্ত্রীর উদ্দেশ্যে শয়নকক্ষে প্রবেশ করে দেখলেন বিনা প্রাতঃভোজনের আয়োজন শেষ করে তাঁর জন্য অপেক্ষা করছে। জলযোগ শেষ করে কুমার বললেন, আজ 9টার ট্রেনেই কলকাতায় গিয়ে ব্যাংকে বালা দুটো রেখে আসিবি না। অমন মহামূল্য জিনিস এখানে রাখা আদৌ নিরাপদ নয়। যখনই ওটা বাড়িতে থাকে তখন আমি সর্বসময়ে উদ্বেগে ভয়ে থাকি, কারণ ওর লোভে দস্যুরা করতে পারে না এমন কাজ নেই। বিনা সম্মতি জানিয়ে বলল, তাই ভালো, কলকাতা থেকেই আগে কাজ সেরে এসো। কলকাতায় যাওয়ার জন্য দুজন দারোয়ান প্রস্তুত হইবার আদেশ পাঠিয়ে দিয়ে কুমার স্বয়ং প্রস্তুত হয়ে নিলেন। যাত্রা করার পূর্ব মুহূর্তে পার্সের কক্ষে গিয়ে ড্রয়ার টেনে ওপরের কাগজপত্র সরিয়ে দেখলেন হীরক বলয় নাই। কুমারের মাথার ভিতর সহসা বিদ্যুৎ প্রবাহিত হলো। তিনি দ্রুত পদে পার্শ্বকক্ষে এসে ব্যগ্রস্বরে বললেন, বিনা, তুমি কি বালা দুটো পড়েছ? বিনা ভ্রুকুঞ্চিত করে বলল, না। কেন, কি হয়েছে? বিনার স্বরে শঙ্কা ফুটে উঠল। কুমার অস্পষ্ট জড়িত কণ্ঠে বললেন, হ্যাঁ, তুমি পড়নি? তবে কি হলো? বলতে বলতে তিনি পুনরায় পার্সের কক্ষে প্রবেশ করলেন। বিনা ভয়চকিত উদ্বিগ্ন মুখে স্বামীর নিকট ছুটে গিয়ে উভয়ে একত্রে অনুসন্ধান করতে লাগলো। উদ্বেগে কাঁপতে কাঁপতে বিনা ড্রয়ার মধ্যস্থ দ্রব্য টেনে বের করলো, কিন্তু বলয় নেই। বলল, এই ড্রয়ারেই রেখেছিলে তো, না অন্য ড্রয়ারে? বলতে বলতে বিনা টেবিলের অন্য ড্রয়ারগুলি টেনে জিনিসপত্র মেঝের ওপর বের করে ফেলতে লাগলো। কুমার বিষণ্ণ কণ্ঠে বললেন, না না বিনা, তুমি পণ্ডশ্রম করছো। অন্য ড্রয়ারে রাখিনি, আমি ওপরের ড্রয়ারেই রেখেছিলাম। আমার স্পষ্ট মনে আছে, আমি ওপরেরটাতেই রেখেছিলাম। বিনা অন্য ড্রয়ারগুলি কম্পিত হস্তে খুঁজতে খুঁজতে বলল, তোমার মনে নেই? কুমার প্রতিবাদ করে বললেন, না 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 বিনা, আমি অন্য কোথাও রাখিনি, আমি ওপরেরটাতেই রেখেছিলাম। কুমার একটি মোমবাতি জ্বালালেন, কারণ কক্ষটি গুপ্ত কক্ষ বলে একটি ছোট জানলা ভিন্ন আলোক প্রবেশ করার অন্য পথ ছিল না। সেই জানলাও দিনরাত্রি বন্ধ থাকে। বাতি জেলে তাঁরা সারা কক্ষটি তন্ন তন্ন করে অনুসন্ধান করতে লাগলেন। কক্ষের প্রত্যেকটি স্থান অনুসন্ধান করে যখন হীরক বলয় দুটি পেলেন না, তখন হতাশ স্বরে ঘোষণা করলেন, হীরক বলয় ঐতিহাসিক বস্তু, অতীতের স্বাধীনতার একমাত্র নিদর্শন, মহামূল্যবান সম্পদ হীরক বলয় আর নাই। এই নাই যে কতখানি নাই, এ যে কিরকম ভয়ানক বর্ণাতীত দুর্ঘটনা, তা তাঁদের মতো অনুভব করা কারো পক্ষে সম্ভব ছিল না। কুমার কিছুক্ষণ মাথায় হাত দিয়ে চিন্তা করলেন। পরে টেলিফোনে কলকাতার পুলিশ কমিশনারকে ঘটনা অবগত করিয়ে একজন শ্রেষ্ঠ ডিটেকটিভকে পাঠাতে অনুরোধ জানালেন। কুমারের সঙ্গে কমিশনারের পরিচয় এই অপহৃত হীরক বলয় দর্শনের অজুহাতে পূর্ব থেকেই ছিল। তিনি অবিলম্বে আইবির দুজন অতি দক্ষ কর্মচারীকে কুমারের নিকট প্রেরণ করলেন। বেলা 10টার সময় ডিটেকটিভ মিস্টার হ্যারিস ও মিস্টার ঘোষ কুমারের প্রাসাদে উপস্থিত হলেন। তৎক্ষণাৎ গুপ্ত কক্ষে গিয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করে মিস্টার হ্যারিস প্রথম প্রশ্ন করলেন, কুমার, আপনি কি দৃঢ় বিশ্বাস করেন যে রাত্রিতে আপনার শয়ন কক্ষের ভেতর দিয়ে কোনো লোক ওই গুপ্ত কক্ষে প্রবেশ করেনি? হ্যাঁ হ্যাঁ, আমি দৃঢ়ভাবেই বিশ্বাস করি, কুমার বললেন। আমার ঘুম অত্যন্ত পাতলা, সামান্য শব্দে ভেঙে যায়। তাছাড়া আমার শয়নকক্ষের দ্বার অর্গলবদ্ধ ছিল এবং আমি স্বয়ং সকালে খিল খুলে প্রাতঃভ্রমণে বের হয়েছিলাম। মিস্টার হ্যারিস বললেন, এই গুপ্ত কক্ষে আসবার আর কি অন্য কোনো পথ নাই? কুমার বললেন, না, নেই। কোনো জানালা নাই? কুমার বললেন, হ্যাঁ আছে, ওই লৌহ সিন্দুকের পিছনে একটা ছোট্ট জানলা আছে। আমরা দেখতে চাই। বলে মিস্টার হ্যারিস ও ঘোষ উভয়ে লৌহ সিন্দুকের নিকট গিয়ে দেখলেন জানলা এত ক্ষুদ্র যে কোনো মানুষের পক্ষে প্রবেশ করা অসাধ্য ব্যাপার। তাছাড়া লৌহ সিন্দুকটিও আড়াআড়িভাবে জানলার সামনে রাখার দরুন জানলা খোলা ও বন্ধ করার উপায় ছিল না। কুমার বললেন,
প্রথমত, জানলার ভেতর দিয়ে কোনো মানুষের আসা সম্ভব নয়। দ্বিতীয়ত, লৌহ সিন্দুকের পাশ দিয়ে যেটুকু ফাঁক আছে তাতে সিন্দুককে সরিয়ে পথ করতে হলে ভীষণ শব্দ না হয়েই পারে না। সুতরাং এ পথে চোরের আগমন হয়েছিল কথা কোনো মতেই কল্পনা করা যায় না, বিশ্বাস করা তো দূরের কথা। মিস্টার হ্যারিস বললেন, এই জানলার ভিতর দিয়ে কি দেখা যায় কুমার? কুমার বললেন, অন্দরমহলের একটি ছোট উঠান দেখা যায়। আপনার এই তলায় ওপরে আর কোনো তলা আছে? কুমার বললেন, আমার প্রাসাদ 3 তলা, ওপরে একটা তলা আছে। আমার শয়নকক্ষের নিচে যে উঠোন আছে তার পূর্ব দিকে চাকরদের মহল। উঠোনের চারিদিকে লৌহ জাল দিয়ে ঘেরা। সুতরাং এই কক্ষ থেকে চুরি যে কি করে সম্ভব হলো তা আমার কল্পনার অতীত। দুজন ডিটেকটিভ উভয়ে মিলে জানলার নিকট থেকে লৌহ সিন্দুকটাকে একটু টেনে আনলেন। দেখলেন জানলার খিল আঁটা রয়েছে। সুতরাং জানলা দিয়ে কোনো লোক যে প্রবেশ করেনি তাতে আর কোনো সন্দেহ রইল না। কুমার বললেন, একমাত্র শয়নকক্ষের ভিতর দিয়ে যদি চোর এসে থাকে তবেই সম্ভব হতে পারে। মিস্টার হ্যারিস বললেন, তাহা হইলে সকালে দ্বারে খিল আঁটা রয়েছে, আপনি দেখতে পেতেন না। মিস্টার ঘোষ নীরবে দাঁড়িয়ে শুনছিলেন। সহসা কুমারের দিকে চেয়ে বললেন, আপনার স্ত্রী যে গত রাত্রে লেডি হোরের সম্বর্ধনা সভায় হীরক বলয় পড়বেন তা কি আপনার প্রাসাদের সকলেই জানতেন? কুমার বললেন, হ্যাঁ, সকলেই জানতেন। কারণ এমনি সব ব্যাপারে আমার স্ত্রী যে হীরক বলয় ধারণ করেন এ ব্যাপার সকলের নিকটই পরিচিত। কিন্তু আমি যে এই গুপ্ত কক্ষে ওই ড্রয়ারের মধ্যে তা রাখবো সে কথা কেউ জানত না। মিস্টার হ্যারিস বললেন, কোনো লোকই জানতো না? কুমারকে দ্বিধা করতে দেখে মিস্টার হ্যারিস বললেন, আমি আপনার কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি কুমার, আপনি কোনো কথা গোপন রাখবেন না। এই প্রশ্নের উত্তরের ওপর আপনার হীরক বলয়ের ভাগ্য নির্ভর করছে। কুমার বললেন, একটু অপেক্ষা করুন, আমার স্ত্রীকে একবার জিজ্ঞাসা করে নি। কুমার পার্শ্বের কক্ষে চলে গেলেন এবং অনতিবিলম্বে ফিরে এসে বললেন, আমার স্ত্রীর সহপাঠিনী একটি মহিলা দুরবস্থায় পড়েন। স্বামী তাঁকে ত্যাগ করে চলে যান। একটি 6-7 বছরের ছেলে নিয়ে তিনি আমার এখানেই আছেন। আমার স্ত্রীর 2-1টা ফরমাস খাটেন আর পুত্রকে নিয়ে এখানেই বাস করেন। তিনি খুব সম্ভবত জানতেন। তার নাম কি? মিস্টার হ্যারিস প্রশ্ন করলেন। মিসেস মীরা গুপ্তা। কুমার বললেন, কোন তলায় তিনি বাস করতেন? মিস্টার হ্যারিস জিজ্ঞাসা করলেন। কুমার বললেন, কিন্তু আমার মনে হয় মিসেস গুপ্তা অন্যের অপেক্ষা বেশি কিছু জানেন না। মিস্টার হ্যারিস তাঁর প্রশ্নের পুনরাবৃত্তি করলেন। কোন তলায় তিনি বাস করেন? কুমার বললেন, এই তলাতেই বাস করেন, আমাদের শয়নকক্ষ থেকে বেশি দূরে নয়। তাছাড়া মনে পড়েছে এই জানলার বিপরীত দিকেই তাঁর রান্নাঘর। মিস্টার হ্যারিসের মুখ অন্ধকার হয়ে উঠল। তিনি বললেন, আমাদের মিসেস গুপ্তার কক্ষে নিয়ে চলুন। তাঁরা যখন মিসেস গুপ্তার কক্ষে উপস্থিত হলেন দেখলেন সে সেলাইয়ের কাজে ব্যস্ত রয়েছে। মিসেস গুপ্তা সহসা কুমারের সঙ্গে অপরিচিত ব্যক্তিদের তাঁর কক্ষের সম্মুখে আসতে দেখে বিস্ময়ে চকিত হয়ে উঠে দাঁড়ালো। বেথুন কলেজে বিএ পাশ করা মেয়ে মীরা। সুতরাং লজ্জায় ভেঙে না পড়ে জিজ্ঞাসু দৃষ্টিতে কুমারের দিকে চাইল। কক্ষের মধ্যে তার 7 বছর বয়স্ক অতি সুন্দর কান্তি পুত্র চন্দ্রনাথ অধ্যয়ন করছিল। মিস্টার হ্যারিসের প্রশ্নে হীরক বলয় অপহৃত হয়েছে অবগত হয়ে মিসেস গুপ্তা অত্যন্ত ব্যথিত হয়ে বললেন, আমি যে নিজের হাতে রানীদির চুল বেঁধে দিয়ে হাতে হীরক বলয় পরিয়ে দিয়েছিলাম। সর্বনাশ! কে এমন বিপদের কথা স্বপ্নেও ভেবেছিল? মিস্টার হ্যারিস যখন মিসেস গুপ্তাকে বিশুদ্ধ ইংরেজিতে কথা বলতে শুনলেন তখন তিনি একটু সতর্ক হয়ে প্রশ্ন করলেন, আপনার কি কোনো ধারণা হয় না চুরি কি করে সম্ভব হলো? এমন তো হতেই পারে যে চোর আপনার ঘরের ভিতর দিয়ে গিয়েই চুরি করতে সক্ষম হয়েছে। মীরা সরল হাস্যে উদ্ভাসিত হয়ে বলল,
আমার ঘরের ভেতর দিয়ে চোর যাবে আমাকে হত্যা না করে? মীরা চিন্তা করতে পারল না যে পুলিশ তাকেই সন্দেহ করে প্রশ্ন করছে। সে পুনরায় বলল, তাছাড়া আমি কখনো বাড়ির বাইরে যাইনি, এক মুহূর্তের জন্য গতরাতে ঘর ছাড়া হয়নি। বলতে বলতে সে রন্ধন কক্ষের জানলা খুলে দিয়ে বলল, এদিকে দেখুন, এখান থেকে দূরত্ব অন্তত 6 হাত হবে। কোনো মানুষের সাধ্য আছে এতখানি লাফিয়ে যেতে পারে? মিস্টার হ্যারিস গম্ভীর মুখে বললেন, আপনাকে কে বললে আমরা এ পথে চোর গেছে বলে সন্দেহ করছি? মীরা সবিস্ময়ে বলল, কেন, হীরক বলয় কি গুপ্তকক্ষে ছিল না? আপনি কার কাছে শুনলেন? মিস্টার হ্যারিস প্রশ্ন করলেন। মীরা বলল, কেন, আমি কি জানি না? যখনই হীরক বলয় ব্যাংক থেকে প্রাসাদে আনা হয় তখনই তা গুপ্তকক্ষেই থাকে। রানীদি আমাকে বহুবার সে কথা বলেছেন। মিস্টার হ্যারিস দেখলেন মিসেস গুপ্তার বয়স 22 বছরের বেশি হবে না। তা হলেও দারিদ্র্যে, দুর্ভাবনায়, স্বামীর অনাদরে তরুণী বালিকার মুখে ছাপ পড়েছে। তিনি আরও বুঝলেন তাঁর প্রভুর বিপদে যে বিস্ময় ও শঙ্কার চিহ্ন শিক্ষিতা নারীর মুখে ফুটে উঠেছে তা কোনো মতেই কৃত্রিম নয়। মীরা বুঝল বিপদের মেঘ তার মাথার ওপর ঘনিয়ে আসছে। সে সন্তানকে কোলের কাছে টেনে নিল। বালক মাতাকে জড়িয়ে ধরে স্নেহভরে চুম্বন করল। মিসেস গুপ্তার নিকট থেকে ডিটেকটিভদের সঙ্গে চলে এসে কুমার বললেন, আশা করি আপনারা ওই দুঃখিনী নারীকে নিশ্চয়ই সন্দেহ করেননি। আমি বলছি আমার সম্পূর্ণ বিশ্বাস মীরার ওপর আছে। ওর জন্য আমি স্বয়ং জামিন রইলুম। আপনারা অন্যত্র এ চুরির সম্বন্ধে অনুসন্ধান করুন। মিস্টার হ্যারিস বললেন, আমিও আপনার সঙ্গে একমত কুমার। কারণ মিসেস গুপ্তার মুখে যে ভাবটি ফুটে উঠেছিল তেমন ভাব ফুটিয়ে তোলা অতি বড় পাকা চোরের পক্ষেও সম্ভব নয়। আমার প্রথমে যে সন্দেহ হয়েছিল বর্তমানে তার কিছুই নেই। যা হোক, পরবর্তী কয়েকদিন ধরে ঝি, চাকর, দারোয়ানদের জেরা ও জবানবন্দি চলতে লাগলো। সুবৃহৎ প্রাসাদের সর্বস্থান তন্ন তন্ন করে অনুসন্ধান করা হলো, কিন্তু চোরের কিংবা হীরক বলয়ের কোনো সন্ধানই পাওয়া গেল না। জানলার ভিতর দিয়ে চুরি হওয়া অসম্ভব ব্যাপার বলে প্রতিপন্ন হলো, কারণ জানলা ভেতর থেকে খিল দেওয়া ছিল। সুতরাং চোরের পক্ষে একবার খিল খুলে পরে আবার খিল দিয়ে জানলা দিয়ে বের হয়ে যাওয়াও সম্ভব নয়। সুতরাং জানলার ভেতর দিয়ে চোর প্রবেশ করেনি। অন্যদিকে কুমার বলছেন এবং দৃঢ়ভাবে বলছেন যে তিনি যখন শয়নকক্ষের দ্বার মুক্ত করেছিলেন তখন দ্বার অর্গলবদ্ধ ছিল। তবেই কোনো চোরের পক্ষে দ্বারে খিল লাগিয়ে পরে বের হয়ে যাওয়াও ততোধিক অসম্ভব। মীরার সম্বন্ধেও বিশেষভাবে পুলিশ অনুসন্ধান করলো, কিন্তু তার অতীত জীবনের এমন কোনো ঘটনার চিহ্ন পাওয়া গেল না যাতে তাকে সন্দেহ করা যেতে পারে। হতভাগিনী তরুণী স্বামী সুখে বঞ্চিতা হয়ে সহপাঠিনী বীণার নিকট আশ্রয় পেয়েছিল সত্যি, কিন্তু একটা দিনের জন্য তার কোনো বিষয়ে বিন্দুমাত্র অসংযম কেউ লক্ষ্য করেনি। সুতরাং মীরা গুপ্তা সন্দেহের অতীত। তাহলে হীরক বলয়ের কি হলো? পুলিশ কমিশনার তাঁর নিপুণ কর্মচারীদের অভিমত শ্রবণ করে সন্দেহ করলেন যে কুমার নরনারায়ণের অভাব, ঋণ ও নিয়মিত খাজনা অনাদায়ের দরুন চারিদিকে ঋণে আবদ্ধ হয়ে পড়ায় চুরির অজুহাত দেখিয়ে গোপনে হীরক বলয় বিক্রি করে ফেলেছেন। কারণ প্রসিদ্ধ ঐতিহাসিক বস্তু যদি প্রকাশ্যে বিক্রয় করেন তবে তাঁর দৈন্যদশা প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকায় এই রকম করতে বাধ্য হয়েছেন। সুতরাং ধীরে ধীরে পুলিশের হস্ত এই ঘটনা হইতে মুক্ত হয়ে গেল। কিন্তু হীরক বলয় অপহৃত হওয়ার পর তার পুনরুদ্ধারের কোনো সম্ভাবনা রহিত হওয়ায় কুমারের সত্যিকারের দুর্দিন আরম্ভ হলো। তার বাজারে ধার পাওয়া বন্ধ হয়ে গেল। ব্যাংক আর অগ্রিম টাকা দিতে অস্বীকার করলো। মহাজন উচ্চ সুদেও আর ঋণ দিতে চাইল না। পাওনাদারেরা একযোগে তাদের অর্থের জন্য আদালতে নালিশ রুজু করে দিল। কুমার বুঝলেন হীরক বলয় তাঁদের কি মহান সম্পত্তিই না ছিল। সহসা ভগবান মুখ তুলে চাইলেন। কুমারের এক দূর সম্পর্কীয় আত্মীয়ের মৃত্যু হওয়ায় এবং মৃতের কোনো নিকট আত্মীয় উত্তরাধিকারী না থাকায়
কুমার প্রভূত সম্পত্তির অধিকারী হলেন এবং এ যাত্রা তাঁরা রক্ষা পেলেন। কিন্তু তাঁদের যে গর্ব ছিল হীরক বলয় চুরি হওয়ায়, তাঁদের সে গর্বের বস্তু চিরতরে চলে গেল। পূর্বে কত বড়লোকের বিখ্যাত নরনারীর পদধূলি তাঁদের বাড়িতে হীরক বলয়ের প্রাসাদে অযাচিতভাবে পড়ত, সে পথ চিরতরে রুদ্ধ হয়ে গেল। গহনা স্ত্রীজাতির অতি প্রিয় বস্তু, উপরন্তু হীরক বলয়ের মতো অলঙ্কারের শোক সহ্য করা কোনো নারীর পক্ষেই সম্ভব নয়। বীণার সমস্ত ক্রোধ মীরার ওপর পড়ল, ফলে সে মীরাকে তার আশ্রয় থেকে স্বামীর মৃদু প্রতিবাদ সত্ত্বেও তাড়িয়ে দিল। বীণার মনে কেন যেন ধারণা জন্মেছিল যে হীরক বলয়ের অদৃশ্য হওয়ার সঙ্গে মীরার সংস্রব আছে, তার হেতু সে নিজেও বুঝত না। কুমার উত্তরাধিকার সূত্রে প্রভূত অর্থপ্রাপ্তির পর স্ত্রীর মনের বেদনা অপহরণের জন্য সস্ত্রীক তীর্থস্থান পর্যটন করে বেড়াতে লাগলেন। কয়েক মাস এই রকমে ভ্রমণ করলেন। বীণার মন অপেক্ষাকৃত সুস্থ হয়ে উঠলে কুমার স্ত্রীকে নিয়ে প্রাসাদে প্রত্যাবর্তন করলেন। প্রত্যাবর্তন করে দুদিন পর বীণা মীরার নিকট থেকে একটি পত্র পেল। তা পাঠ করে বীণা বিস্ময়ে হতবাক হয়ে গেল। মীরা লিখেছে, প্রিয় রানীদি, আপনার দয়ার জন্য এবং আমাকে এইরূপে রক্ষা করিবার জন্য আমি কতদূর কৃতজ্ঞ রহিলাম তাহা প্রকাশের ভাষা আমার নাই। আমার অতীতের সকল অপরাধ আপনি মার্জনা করিবেন। আপনার দয়ায় আমি এখন হইতে অনাথ সন্তানকে লইয়া শান্তিতে বাস করিতে পারিব। আপনি আমার সভক্তি নমস্কার গ্রহণ করিবেন। ইতি আপনার অনুগতা মীরা গুপ্তা। বীণা ভাবল, মীরা কি বলতে চাইছে, তাকে তো কিছুই পাঠায়নি, তবে এটা কি? বীণা পত্রের মর্ম বুঝতে না পেরে মীরাকে পত্র লিখে আদেশ করল যে সে কি পেয়েছে, যার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে, তা যেন পত্রপাঠ তাকে অবগত করায়। বীণার পত্রের জবাবে মীরা লিখল যে ডাকে প্রায় 1 সপ্তাহ পূর্বে সে একখানা খামের মধ্যে 2খানা 1000 টাকার নোট পেয়েছে। খামের মধ্যে কোনো পত্র ছিল না। যেহেতু তার ঠিকানা একমাত্র রানীদি ছাড়া অন্য কেউ জানে না, সেই জন্য সে ভেবেছিল যে দয়াবতী রানীদি তাকে দয়া করে সাহায্য পাঠিয়েছেন। মীরা যে খামের মধ্যে নোট পেয়েছিল সেই খামখানিও পত্রের সঙ্গে পাঠিয়ে দিয়েছিল। খামের ওপর কটকের ডাকঘরের ছাপ মারা ছিল এবং ঠিকানায় হস্তাক্ষর অপরিচিত হাতে লেখা ছিল। পুলিশ খবর পেয়ে পুনরায় অনুসন্ধান করল, কিন্তু কে বা কারা উক্ত টাকা পাঠিয়েছিল তার কোনো কিনারাই করতে পারল না। এরপর 1 বৎসর অতীত হয়ে গেল। পুনরায় 2 সহস্র টাকা মীরা গুপ্তার নিকট পৌঁছিল এবং তৃতীয় ও চতুর্থ বৎসরেও প্রতি বৎসর 2000 হিসেবে, পঞ্চম ও ষষ্ঠ বৎসর 4000 হিসাবে টাকা মীরা গুপ্তার নিকট কে বা কারা নিয়মিত পাঠিয়ে দিল। এতে অনাথা নারীর নিজের পুত্রের ভরণ পোষণ, পুত্রের শিক্ষার ব্যয় সুচারুরূপে নির্বাহ হতে লাগল। 7ম বছরে মীরা গুপ্তা দেহ রক্ষা করল, কিন্তু হীরক বলয় চুরির রহস্যই রয়ে গেল। এই ঘটনার পর আরও কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। হীরক বলয় জনসাধারণের মনে সাময়িক যে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি করেছিল তা কালের সীমাহীন ক্রোড়ে লয় পেয়ে গেল। যে সমস্যা অমীমাংসিত রয়ে গেল তার জন্য কারও কোনো উদ্বেগ বা অশান্তি কিছুমাত্র রইল না, কিন্তু ভগবানের ইচ্ছা অন্যরূপ। যে অদ্ভুত অপহরণের কাহিনী পুলিশ বিশ্বাস পর্যন্ত করতে পারেনি, একদিন তাই সম্পূর্ণ অপ্রত্যাশিত রূপে বিধাতা পরিষ্কার করে দিলেন। কুমার নরনারায়ণের নাতির অন্নপ্রাশন উপলক্ষে বহু আত্মীয় স্বজন ও কুটুম্বের সমাবেশ জমিদার প্রাসাদে হয়েছিল। কুমারের একমাত্র কন্যা সন্তান কণিকার প্রথম পুত্রের অন্নপ্রাশন। কুমার মুক্ত হস্তে ব্যয় করছিলেন। কণিকার মাতা এই উপলক্ষে তাঁর আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করেছিলেন। অন্যান্যের মধ্যে তাঁর শিক্ষিতা তরুণী কনিষ্ঠা ভাগ্নেয়ী কুমারী রমা অন্যতমা। কুমারী রমার সঙ্গে আমরা পরিচিত। ছদ্মবেশী দস্যু মোহনের সঙ্গে একই জাহাজে রেঙ্গুন যাওয়ার সময় রমা মোহনকে দস্যু বলে না চিনে উভয়ের মধ্যে যে প্রগাঢ় বন্ধুত্ব হয়েছিল তাও আমরা জানি।
আমরা আরও জানি যে মাদ্রাজের জেল থেকে পালানোর সময় দস্যু মোহন কুমারী রমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এলাহাবাদ যাওয়ার পথে ঘটনাচক্রে পড়ে বিফল মনোরথ হয়েছিল। যাই হোক, আমাদের গল্প এখন আরম্ভ করি। উৎসব শেষ হয়ে গেছে, বহু আত্মীয় কুটুম্ব চলে গেছেন। যাঁরা আগামীকাল যাবেন বলে রয়েছেন তাঁরা কুমারের প্রশস্ত ড্রয়িং রুমে বসে সন্ধ্যার পর আলাপ আলোচনা করে সময় কাটাচ্ছিলেন। কুমারের এক দূর সম্পর্কীয় আত্মীয় তাঁর পুত্রকে নিমন্ত্রণ রক্ষা করতে পাঠিয়েছিলেন। এই সুশ্রী সুবেশী অতি সুঠাম অবয়ব বিশিষ্ট যুবককে ইতিপূর্বে না কুমার না তাঁর পত্নী কেউ দেখেছিলেন। তাঁরা অতি সমাদরে এই ধনী পুত্রের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি দৃষ্টি রেখেছিলেন। নানা বিষয়ে আলোচনা চলছিল। এক সময়ে অপহৃত হীরক বলয়ের কাহিনী উঠে পড়ল। একজন আত্মীয় বললেন, যে রহস্যের পুলিশ পর্যন্ত কিনারা করতে পারেনি সে রহস্য সম্বন্ধে আমাদের পরস্পরের অভিমত প্রকাশ করিয়া আসুন। এমন একটা দুর্ঘটনা ঘটে গেল অথচ তার কিছুই জানা গেল না। এরকম অসামান্য সমস্যার আলোচনায় আমাদের সময় কাটবে ও বুদ্ধিবৃত্তির পরিচয়ও দেওয়া হবে। ইহা শুনিয়া সকলেই সম্মত হলেন। ড্রয়িং রুমে কুমার, বীণা, রমা, আত্মীয় পুত্র তপন এবং আরও 4 জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। তপন ও রমা পাশাপাশি দুখানা কৌচে বসে আলাপ করছিল। রমা বারবার সন্দিগ্ধ দৃষ্টিতে যুবকের দিকে চেয়ে ভাবছিল, যে সন্দেহ তার মনে গত 2 দিন ধরে বাসা বেঁধেছে সে সন্দেহের মূলে কোনো সত্য আছে কিনা। কিন্তু কি এক অজ্ঞাত কারণে সেই সন্দেহের বিষ মন থেকে তাড়ানোর জন্য কম চেষ্টা করছিল না। প্রত্যেকে আপন আপন অভিমত প্রকাশ করতে লাগলেন, কিন্তু কারো অভিমতের সঙ্গে কারো অভিমত মিলল না। উপরন্তু সেসব এরকম অসম্ভব ও কষ্টকল্পিত যে কারো মনে কিছুমাত্র দাগ কাটতে পারল না। সকলের অভিমত প্রকাশ করার পর বীণা দেবী তপনের নির্বাক মুখের দিকে চেয়ে দেখল সে রমার নত মুখের দিকে চেয়ে কিছু চিন্তা করছে। বীণা তপনের মনোযোগ আকর্ষণ করে বলল, আপনি কিছু বলুন তপনবাবু। তপন শান্ত কণ্ঠে বলল, আমাকে মাফ করবেন, আমার কোনো অভিমত নেই। তপনের কথা শুনে সকলে সমস্বরে প্রতিবাদ করে উঠল। কারণ গত 2-3 দিন ধরে তপন এমন সব অদ্ভুত রহস্যময় চুরির কাহিনী বিবৃত করে সকলকে স্তম্ভিত করেছিল যে তার অস্বাভাবিক তীক্ষ্ণ বুদ্ধিমত্তায় কারো কোনো সন্দেহ ছিল না। সুতরাং এমন এক উপযুক্ত বিষয়ে তার কোনো অভিমত নেই শুনে সকলেই বারবার প্রতিবাদ করতে ও অনুরোধ জানাতে লাগলো। অবশেষে তপন মৃদু হাস্যে বলল, আমি স্বীকার করছি, আমি কখনো কখনো এমন সব বিষয় জলের মতো পরিষ্কার করেছি যেসব বিষয়ে খুব বড় ডিটেকটিভও হার মেনে গেছেন। কিন্তু একমাত্র এই কারণের জন্য আমি নিজেকে সর্ববিষয়ে পণ্ডিত বলে জাহির করতে পারি না, কারণ আমি জানি আমার ক্ষমতা কত সীমাবদ্ধ। তাছাড়া আমি হীরক বলয় সম্বন্ধে কোনো কিছুই জানি না। তপনের কথা শুনে সকলেই কুমারের মুখের উপর চাইলেন, কিন্তু কুমারের এই অপ্রীতিকর বিষয় সম্বন্ধে আলোচনা করার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। কিন্তু এক্ষেত্রে তিনি নিস্তার পেলেন না। অতীতে হীরক বলয় অপহরণের কাহিনী ধীরে ধীরে তিনি সবিস্তারে বর্ণনা করলেন। তপন মন দিয়ে শুনল, চিন্তা করল, 2-1টা প্রশ্ন করে 2-1টা বিষয় পরিষ্কার করে নিল। পরে নিম্ন স্বরে বলল, অদ্ভুত ঘটনা। প্রথমে আমার মনে হয়েছিল যে এই সমস্যার সমাধান করা আমার শক্তিতে কুলোবে না, কিন্তু এখন দেখছি আমার পক্ষে সমাধান সম্ভব হতেও পারে। তপনের কথা শুনে অতিথিগণ সব আপন আপন চেয়ার তপনের নিকট যতদূর সম্ভব টেনে নিয়ে উপবেশন করলেন এবং সকলে রুদ্ধ নিঃশ্বাসে তার মুখের দিকে চেয়ে রইলেন। কুমারের মুখে মৃদু অবিশ্বাস্য হাস্য খেলে গেল। তিনি কিছু বললেন না, নীরবে চেয়ে রইলেন। তপন বলতে আরম্ভ করল, সাধারণত কোনো চুরির কিনারা করতে হলে প্রথমেই দেখতে হয় কি উপায়ে কোন পথে চুরি করা হয়েছে অথবা কিভাবে সংগঠিত হওয়া সম্ভবপর ছিল। কিন্তু বর্তমান ক্ষেত্রে যেরকম সরলভাবে এই চুরি সংগঠিত হয়েছে এর চেয়ে সহজভাবে কোনো চুরি সংগঠিত হয়েছে বলে আমার জানা নেই।
হয় শয়নকক্ষের দ্বার দিয়ে, নয় জানলার ভেতর দিয়ে চোর যে প্রবেশ করেছিল সে বিষয়ে কারো কোনো সন্দেহই থাকতে পারে না। কিন্তু ভিতর থেকে অর্গলবদ্ধ দ্বার বার থেকে খোলা একদম অসম্ভব বললেও অত্যুক্তি করা হয় না। সুতরাং চোর জানলার ভেতর দিয়ে প্রবেশ করেছিল। কুমার বাধা দিয়ে বললেন, কিন্তু জানলায় তো খিল দেওয়া ছিল, চুরির পরদিন ঠিক সেই অবস্থাতেই দেখতে পাওয়া গিয়েছিল। তপন কুমারের কথায় কান না দিয়ে বলতে লাগলো, জানলা দিয়ে প্রবেশ করতে হলে একমাত্র সহজ উপায় ছিল যে একটা সিঁড়ি রান্নাঘরের জানলা দিয়ে গুপ্তকক্ষের জানলার কার্নিশে লাগিয়ে দেওয়া। তাহলেই। কুমার পুনরায় বাধা দিয়ে বললেন, আমি বলছি জানলার খিল বন্ধ ছিল তপন। এইবার তপনকে কুমারের প্রশ্নে জবাব দিতে বাধ্য হতে হলো। সে অতি শান্ত এবং নিরীহ স্বরে বলল, আমার কোনো সন্দেহ নেই তাতে, কিন্তু কবজা আঁটা সার্সি কি জানলায় ছিল না? কুমার সবিস্ময়ে বললেন, তুমি কি করে তা জানলে? তপন মৃদু হেসে বলল, তা জানবার জন্য কারোকে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করতে হয় না, কারণ যে সময়ের ব্যাপার এটি, সে সময়ে প্রত্যেক বাড়িতেই জানলাতে কবজা আঁটা সার্সি দেওয়ার প্রচলন ছিল, আর তা না হলে এই চুরি কখনো ঘটতে পারত না। কুমার বললেন, তা সত্য, কিন্তু জানলার সঙ্গে সার্সিও বন্ধ ছিল। পুলিশ এ বিষয়ে আমাদের কোনো প্রশ্নই করেনি। তপন বলল, সেই ভুলই করেছে, নইলে আপনারা যদি এই দিক দিয়ে পরীক্ষা করতেন তাহলে হয়তো দেখতেন বাইরে থেকে জানলা খোলা কত সহজ ব্যাপার। কুমার বললেন, কিভাবে? তপন বলল, মনে করুন একটা লোহার তারে একটা লোহার রিং লাগিয়ে ভেতরে চালিয়ে দিলেই জানলা খোলা একান্ত সহজ হয়ে দাঁড়ায়। কুমার সবিস্ময়ে বললেন, সত্যি? তপন বলল, হ্যাঁ, তারপরে একরকম কেমিক্যাল গুঁড়ো পাউডার আছে, সার্সিট চারধারে যা লাগিয়ে দিয়ে চাপ দিলেই সার্সিট কাঁচ খুলে যায়। তখন আর কি বাকি থাকে বলুন? কুমার চিৎকার করে বললেন, এ চমৎকার চমৎকার, কিন্তু বৎস, একটা জিনিসই গলদ রয়ে যাচ্ছে। যদি কোনো কেমিক্যাল দিয়ে জানলার সার্সির ওপর ঘষা হয়ে থাকতো তাহলে আমাদের নজর নিশ্চয়ই এড়াতো না। তপন সুনিশ্চিত স্বরে বলল, নিশ্চয়ই আছে। ও কথা বলছো কি করে তপন? আমরা দেখলাম না যা। কুমার নীরব হলেন। তপন মৃদু হাস্য করে বলল, কোনো জিনিস দেখতে হলে ভালো করে চাইতে হয়। নিশ্চয়ই গুঁড়োর দাগ সার্সিতে লেগে আছে, নইলে সার্সির কাঁচ খোলা একরকম অসম্ভব ব্যাপার। তাছাড়া পুনরায় সার্সি লাগাবার সময় যে আঠা ব্যবহার করেছিল তারও কি কোনো চিহ্ন নেই বলতে চান? কুমার বিস্ময়ে হতবাক হয়ে উঠে দাঁড়ালেন এবং কয়েক মুহূর্ত এক দৃষ্টিতে তপনের মুখের দিকে চেয়ে থেকে বললেন, গুপ্তকক্ষের কোনো কিছু পরিবর্তন সেদিন থেকে আর হয়নি। পূর্বে যেমন অবস্থায় ছিল আজও ঠিক সেই অবস্থাতেই আছে। ওই দুর্ঘটনা ঘটার পর থেকে আমি কিংবা আমার স্ত্রী গুপ্তকক্ষে আর প্রবেশ করিনি। তপন মৃদু হেসে বলল, তবে আপনি সহজেই সন্দেহভঞ্জন করতে পারেন। আমার দৃঢ় বিশ্বাস আছে যে আমার অনুমান রূঢ় সত্য বলে প্রমাণিত হবে। কুমার অভিভূত স্বরে বললেন, তুমি যে পথে চিন্তা করছো পুলিশ সে ধার দিয়েও যায়নি। তুমি কিছুই দেখোনি, জানো না, অথচ আমাদের সমস্ত ধারণা বিপর্যস্ত করে দিচ্ছ। এমন আশ্চর্য ব্যাপার আমি জীবনে দেখিনি তপন। তপন মৃদু হেসে বলল, আমি শুধু যা ঘটা সম্ভব তাই অনুমান করছি। এর মধ্যে এমন কিছু দুরূহ প্রশ্ন নেই যার জন্য আপনি এরকম বিস্মিত হতে পারেন। অবশ্য যদি আমার ধারণা ভুল মনে করেন তবে তা আপনাকে প্রমাণ করে দেখাতে হবে। নিশ্চয়ই প্রমাণ করব। 1 মিনিটের মধ্যেই তুমি বুঝতে পারবে তোমার সমস্ত হিসাব ভুলের ওপর ভিত্তি করেছে। বলে কুমার দ্রুত পদে প্রাসাদের অভ্যন্তরে চলে গেলেন। কেউই কোনো প্রশ্ন করলেন না, সকলেই নীরবে অভিভূত হয়ে বসে রইলেন। রমার দৃষ্টি পলকহীন হয়ে তপনের মুখের ওপর ন্যস্ত ছিল। রমার মুখে একটা শঙ্কার ভাব পরিস্ফুট হয়ে উঠছিল। তপন বুঝেছিল যে রমার মনের ভেতর
ঝড় উঠেছে। সে অশান্ত হয়ে পড়েছে। যে সন্দেহ তরুণীর মনে দেখা দিয়েছে তা যে বেশিক্ষণ আর শুধু সন্দেহ রইবে না, এ সত্যও তপনের নিকট অজ্ঞাত ছিল না। সে তাকে সান্ত্বনা দেওয়ার অভিপ্রায়ে তার মুখের দিকে একবার চেয়ে শান্ত ও মৃদু হাস্য করল। তপন রমাকে বুঝাইতে চাইল, যদি বুঝিয়া থাকো, চিনিয়া থাকো, তবে নীরবে বসিয়া থাকো। অবশেষে কুমার ফিরে এলেন। তাঁর চোখে মুখে উত্তেজনা ফুটে উঠেছে। তিনি এরকম উত্তেজিত হয়েছিলেন যে স্থির হয়ে দাঁড়াতে পারছিলেন না। তিনি অতি কষ্টে নিজেকে সংযত করে কম্পিত স্বরে বললেন, তপনের অনুমান অক্ষরে অক্ষরে সত্যি। আমি যা কল্পনা করতেও পারিনি। বিনা এতক্ষণ অধীর আগ্রহে স্বামীর প্রত্যাবর্তন প্রতীক্ষা করছিল। সে বলল, উনি যা বলছেন তা সত্য? শাসিতে দাগ আছে? কুমার উত্তেজিত কণ্ঠে বললেন, সত্য, সত্য, হুবহু সত্য। বলে কুমার তপনের নিকট এসে তাঁর একখানি হাত চেপে ধরে পুনরায় বললেন, তপন, তোমাকে আমি থামতে দেব না। এখনো পর্যন্ত যতদূর বলেছ সত্য হয়েছে, কিন্তু এইটুকুই সব কথা নয়। তোমার ধারণা মতো কি সত্যিই ঘটেছিল? আমাকে সব খুলে বলো তুমি। তপন ধীরে ধীরে আপনার হাতটি মুক্ত করে নিয়ে বলল, তারপর যে লোক এই চুরি করেছিল সে আপনাদের অবর্তমানে একটা সিঁড়ি এনে রান্নাঘরে লুকিয়ে রেখেছিল। তারপর রাত্রে জানলার ভেতর দিয়ে আপনাকে হীরক বলয় গুপ্ত কক্ষে রাখতে দেখবার পর সিঁড়ি লাগিয়ে জানলার নিকট উপস্থিত হয়। তারপর ওইভাবে জানলা খুলে ফেলে। কুমার বাধা দিয়ে বললেন, কিন্তু দরজার খিল ওই সারসির কাছ থেকে অনেক দূরে ছিল। কোনো মানুষের পক্ষে হাত বাড়িয়ে তা খোলা একদম অসম্ভব ব্যাপার। তবে সে কি করে করেছিল? তপন বলল, যদি তা হয় তবে সে সারসির ফাঁক দিয়েই প্রবেশ করেছিল। ঘটেও ছিল তাই, আমার কোনো সন্দেহই নেই। কুমার চিৎকার করে বললেন, অসম্ভব। জগতে এমন কোনো সরু লোকই নেই যে ওই সারসির কাঁচের অল্প পরিসর স্থান দিয়ে প্রবেশ করতে পারে। তপন নির্লিপ্ত স্বরে বলল, তবে চোর কোনো মানুষ নয়। তার মানে? কুমার বললেন, কোনো শিশু প্রবেশ করেছিল। তপন নির্বিকার স্বরে উত্তর দিল, বলল, আপনার আশ্রিত মীরাগুপ্তার একটি ছেলে ছিল বলেছিলেন না? হ্যাঁ ছিল। তার ছেলের নাম? কুমার জবাব দিলেন, আমার নিশ্চিত বিশ্বাস যে সেই ছেলেই এই কাজ করেছিল। তপন দৃঢ় স্বরে বলল। কুমার অভিভূত হয়ে পড়লেন। বললেন, কিন্তু তার প্রমাণ কি? একটা 7 বছরের শিশু, সে যে এতখানি চিন্তা যুক্তি করে আগে থেকে একটা সিঁড়ি পর্যন্ত সংগ্রহ করে রাখবে আর এমন সুকৌশলে জানলা খুলে চুরি করবে, তোমার অকাট্য যুক্তি এবং প্রমাণেও বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না তপন। তপন কিছুমাত্র সন্দেহের ভাব প্রকাশ না করে বলল, হয়তো এমনও হয়ে থাকবে যে তার মার রান্নাঘরের ওপর থেকে জিনিসপত্র নামাবার জন্য একটা ছোট সিঁড়ি ছিল, আর রান্নাঘরেই হুক জাতীয় কোনো পদার্থ ছিল। সে সেই সব সংগ্রহ করে এই কাজ করেছে। কুমার চিন্তিত মুখে বললেন, মিসেস গুপ্তা চলে যাবার পর থেকে তাঁর শোবার ঘর ও রান্নাঘর অন্য কোনো লোকই ব্যবহার করেনি। সে ঘর দুটো চাবি বন্ধই করা আছে। আচ্ছা, আমি দেখছি এ কথাও তোমার সত্য কিনা তপন। কুমার পুনরায় বের হয়ে গেলেন, কিন্তু কক্ষ মধ্যস্থ কারো সন্দেহ রইল না যে এক্ষেত্রেও তপনবাবুর কথা সত্য বলে প্রমাণিত হবে। সকলের বিস্ময়ের আর অবধি ছিল না। কিন্তু তপন যেভাবে বিবরণ দিচ্ছিল তা যে অনুমানের ওপর নির্ভর করে কিছু বলা নয়, তা যে কোনো সত্য ঘটনার বিবৃতি দেওয়ার সমতুল্য, সে বিষয়ে কারো মনে দ্বিধাভাব এতটুকুও ছিল না। কুমার ফিরে এলেন। তিনি শ্রান্ত ও ক্লান্ত দেহে একটা চেয়ারের ওপর অবশভাবে বসে পড়লেন। চুরি যে মীরার ছেলের কাজ আর আমার কোনো সন্দেহ নেই। রান্নাঘরে একটা ছোট সিঁড়িও আছে, একটা কেন 2টো হুকও আছে তাতে। বিনা অধীর উত্তেজনায় বলল, আপনি বলছেন ছেলের কাজ, কিন্তু আমি বলছি এ কাজ তার মায়েরই। মীরাই সব কুকাজের মূল।
সে তার ছেলেকে দিয়ে এইসব কাজ করিয়েছিল। আপনিও কি তাই বলেন না? তপন দৃঢ়স্বরে বলল, না, তার মা এসব বিষয়ে কিছুই অবগত ছিল না। বিনা অবিশ্বাস্য হাসছে বলল, ও আপনার কোনো কাজের কথা নয়। মা আর ছেলে এক ঘরে এক বিছানায় থাকতো, আর ছেলে এত বড় একটা চুরি করলো আর মা তার কিছুই জানতে পারলো না, এ কথা কেউ বিশ্বাস করতে পারে কি? আপনিই বলুন না। তপন বলল, অবশ্য তারা এক ঘরে শয়ন করতো এ কথা সত্য, কিন্তু রান্নাঘর থেকে এই কাণ্ড ঘটেছিল। তার মা অন্য ঘরে নিদ্রিত ছিল। কুমার নীরবে চিন্তা করছিলেন। বললেন, তারপর বালা দুটোর কি হলো? তবে পুলিশ অনুসন্ধান করেও ছেলের জিনিসপত্রের মধ্যে পায়নি কেন? তপন মৃদু হেসে বলল, কারণ ছেলেটি বাইরে যাওয়া আসা করত। যে সময়ে পুলিশ নিয়ে আপনি তাদের ঘরে গিয়েছিলেন, সে সময়ে ছেলেটি প্রাতঃকালে স্কুল থেকে ফিরে এসেছিল। তাছাড়া পুলিশ যখন তার নির্দোষী মার বিরুদ্ধে কোনো প্রমাণই পেল না, তখন তারা যদি ছেলেটার বইয়ের ডেস্ক খুঁজত, তাহলে তার পড়ার বইয়ের মধ্যে হীরক বলয় দেখতে পেত। কুমার বললেন, উত্তম, কিন্তু মীরা যে প্রতি বছর 2000 করে টাকা কোনো স্থান থেকে পেত, তা কি তার অপরাধের চূড়ান্ত প্রমাণ নয়? একমাত্র ওই কারণেই প্রমাণ করা যায় না যে এইসব ষড়যন্ত্রের মধ্যে সে তার পুত্রের সঙ্গে সমানভাবে জড়িত ছিল? তপন মৃদু হেসে বলল, তিনি যদি দোষী হতেন, তাহলে কি আপনার স্ত্রী টাকা পাঠিয়েছে ভেবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পত্র লিখতেন? আর এক কথা, পুলিশ ছেলের মায়ের ওপরই দৃষ্টি রেখেছিল, কিন্তু ছেলের ওপর রাখেনি। সুতরাং অতি বুদ্ধিমান ছেলেটির কলকাতায় যাওয়া আসায় কোনো বাধা ছিল না। আর সে প্রতি বছর খুব সস্তা দামে, অর্থাৎ 2000 টাকার মতো হিরে একজন অসৎ ব্যবসায়ীর নিকট বিক্রি করত, এই শর্তে যে ব্যবসায়ী সেই টাকা একটা মিথ্যা নামে তার মার ঠিকানায় পাঠিয়ে দেবে। ব্যবসায়ীও তাই করতে বাধ্য হয়ে, কারণ সে 10,000 টাকার জিনিস 2000 টাকায় হস্তগত করছিল এই লোভে। প্রথম 4 বৎসর এই একইভাবে কাজ হয়েছিল, কিন্তু 5ম বৎসরে ছেলেটির মা অসুখে পড়েন। তাঁর যাতে ভালোভাবে চিকিৎসা ও পথ্যের বন্দোবস্ত করা যায়, সেই জন্য 4000 টাকার বন্দোবস্ত করেছিল ছেলেটি। তপনের কথা শুনে কক্ষ মধ্যস্থ সমস্ত ব্যক্তির মন একটা সন্দেহে পরিপূর্ণ হয়ে উঠল, কারণ তপনকে কেউই চিনত না। এমনকি কুমার পর্যন্ত তপনের অস্তিত্ব পূর্বে জ্ঞাত ছিলেন না। তপনের বিবরণে আনুমানিক ইতিহাসেরও ঊর্ধ্বেও যে নিষ্ঠুর সত্য কাহিনী ফুটে উঠছিল, তার শঙ্কিত পরিস্থিতির মধ্যে পড়ে প্রত্যেকেই অস্বস্তির ভারে ভেঙে পড়তে লাগলেন। কুমার এক দৃষ্টিতে তপনের দিকে চেয়েছিলেন। তার মন যা ভাবছিল, মুখে তা প্রকাশ করতে কুণ্ঠিত হয়ে পড়ছিলেন। যাই হোক, তিনি জোর করে হাসতে হাসতে বললেন, তোমার অসামান্য অনুমানের সত্যিই প্রশংসার্হ। আমার অসংখ্য ধন্যবাদ তুমি গ্রহণ করো তপন। তপন কঠিন স্বরে বলল, না না না, এ আমার আদৌ অনুমান নয়। আমি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে সত্যকে ছেঁকে বার করছি মাত্র। আমি মানস নেত্রে সত্য ঘটনা যা এক্ষেত্রে ঘটা একান্ত সম্ভব, তারই ছবি দেখতে পেয়ে আপনাদের কাছে প্রকাশ করছি মাত্র। আমাদের বুঝিয়ে বলো তপন, কুমার অনুরোধ করলেন। আপনি ঘটনার যে বিবরণ দিয়েছেন, তার ওপর ভিত্তি করেই আমি সত্যটুকু ছেঁকে বার করছি। আমি মানস নেত্রে দেখলাম ছেলেটির মা তাঁর একমাত্র সন্তানকে নিয়ে একটি গণ্ড গ্রামে গিয়ে আশ্রয় নিলেন। দুর্নামে দুশ্চিন্তায় মার শরীর ভেঙে পড়ল। ছেলেটি তখন 2-1টি করে হীরক বিক্রি করে তার মার জীবনযাত্রা অনেক পরিমাণে সরল করে দিল। ক্রমশ তার মা মৃত্যুমুখে এগিয়ে চলতে লাগলো। ছেলেটির এ জগতে আর দ্বিতীয় আত্মীয় ছিল না। সে তার সাধ্যাতীতভাবে মার চিকিৎসা ও পথ্যের আয়োজন করে তার মনে এই সান্ত্বনা লাভ করল
যে তার মা বিনা চিকিৎসায় বিনা পথ্যে মারা গেল না। তারপর মা মারা গেলেন, বছরের পর বছর কেটে যায়, সেদিনের শিশু এদিনের মানুষ হয়ে উঠল। তপন ক্ষণকাল নীরবে চেয়ে পুনরায় বলতে লাগলো, আমি এবার একটু কল্পনার চক্ষে বর্ণনা করব। সেই ছেলেটি মানুষ হয়ে তার বাল্যকাল শিশুকাল যে প্রাসাদে অতিবাহিত হয়েছিল সেখানে একবার ফিরে যাবার অভিপ্রায় করে, এবং যে ধনী স্বামী ও স্ত্রী তার অভাগিনী নিরাপরাধিনী মাকে অপরাধী করে আশ্রয়চ্যুত করেছিল তাদের দেখবার আগ্রহ প্রকাশ করে, এবং যে বাড়িতে সে এমন রোমাঞ্চকর নাটকের অভিনয় করেছিল পুনরায় সেই বাড়ির মধ্যে একবার আসতে চায়, তাহলে কি তাকে দোষ দেওয়া যায়? তপনের কথা প্রত্যেকের মনে একটা অনাগত বিপদের ছায়াপাত করল। কুমার ক্ষণকাল নীরবে চেয়ে থেকে বললেন, এইবার বলুন, আপনি কে? আমি? কেন, আপনার আত্মীয়ের পুত্র তপন। আমাকে আবার আপনি বলে সম্বোধন করছেন কেন? তপন বিস্ময় প্রকাশ করল। কুমার অধৈর্য স্বরে বলল, তবে এসব কথার অর্থ কি? তপন তাচ্ছিল্য স্বরে বলল, কিছুই নয়, আপনারা আমার উক্তিকে নিছক বিদ্রূপ বলে বোধ করুন। আমি শুধু কল্পনার চক্ষুতে যা দেখেছি তাই পরিশেষে বর্ণনা করেছি। আমি শুধু ভাবছি, যদি মীরার সন্তান আজ পর্যন্ত বেঁচে থাকে এবং আপনাদের নিকট এসে বলে যে সেই শুধু একমাত্র অপরাধী এবং সে এ কাজ করতে বাধ্য হয়েছিল কারণ ধনীর অত্যাচারের পর অত্যাচারে তার মার জীবন দুর্বহ হয়ে উঠেছিল, এবং তিনি যে ঝির কাজটুকু করছিলেন তাও ধনী সম্প্রদায়ের সহ্য হচ্ছিল না, তাকে নানা উপায়ে নানাভাবে উত্ত্যক্ত করতে আরম্ভ করেছিল, এবং তার মাকে দিন রাত্রি অসুখী দেখে সে বেপরোয়া হয়ে ওই কাজ করতে বাধ্য হয়েছিল। তবে আপনারা তাকে ক্ষমা করবেন না? তপন চেয়ারের ওপর ঝুঁকে বসে বিনার মুখের দিকে চেয়ে কথা বলছিল। আর কারও সন্দেহ ছিল না যে তপন আর কেউ নয়, সে মিসেস মীরা গুপ্তের পুত্র। তপনের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি ভাব এই একই সত্যেই উপনীত করে। কুমার দ্বিধাগ্রস্ত হয়ে উঠলেন। তিনি তপনের বিরুদ্ধে কিরকম ব্যবস্থা অবলম্বন করবেন ভাবতে লাগলেন। তিনি দারোয়ানদের ডেকে একে গ্রেপ্তার করবেন, একটা হইচই তুলবেন, যে দুর্বৃত্ত তাঁর ঐতিহাসিক মহামূল্য বস্তু অপহরণ করেছে তাকে পুলিশে দেবেন। কিন্তু এই ঘটনা বহু বৎসর পূর্বে ঘটেছিল। কে তাঁর কথা বিশ্বাস করবে যে একটা শিশু এই কাজ করেছিল? না, তার অপেক্ষা নীরবে সহ্য করাই শ্রেয়। তিনি বললেন, তপন, তোমার রোম্যান্স সত্যিই আনন্দদায়ক। আমি যে তা খুব ভালোভাবে উপলব্ধি করেছি এ বলাই বাহুল্য, কিন্তু তোমার ধারণা অনুযায়ী সেই ছেলের কথা এখন বলো। আমি আশা করি সে এমন সহজে ধনী হবার পথ নিশ্চয়ই ত্যাগ করেনি। নিশ্চয়ই না, নিশ্চয়ই না, তপন উত্তর দিল। কুমার বললেন, শুনে খুশি হলুম। তপন বলল, খুশি হবারই কথা যে ছেলে 7 বছর বয়সে ঐতিহাসিক হীরক বলয় চুরি করতে পারে এবং ধরা পড়বার কোনো প্রমাণই রাখে না, এমন কাজ যে শিশু বয়সে করতে পারে আর কাজ আরম্ভ করার মুখে এমন বিরাট সাফল্য অর্জন করতে পারে, সে কি কখনো এ পথ ত্যাগ করতে পারে? কুমার কারো মুখে একটাও কথা বের হলো না। তপন বলতে লাগলো, সেই ছেলে যদি মানুষ হয়ে তার জন্মগত প্রতিভাকে শিক্ষা অধ্যয়ন সাধনার মধ্যে দিয়ে মহোজ্জ্বল করে তোলে, তার মার ওপর ধনীর অত্যাচার নির্মম নিষ্ঠুর ব্যবহারের প্রতিশোধ নিয়ে আজ ফিরে এসে থাকে, তবে কি সে অন্যায় করেছে? কুমার তপন উঠে দাঁড়ালো। তার দৃষ্টি রমার মুখের উপর পড়ল। মুখ রক্তশূন্য বিবর্ণ। তপন এক মুহূর্ত ভাবল, পরে বিনার দিকে চেয়ে বলল, কিন্তু সে আর আপনাদের ওপর প্রতিশোধ নেবে না। আপনাদের বর্তমান দুঃসময়ে সে সত্যিই দুঃখিত। বিনা ভীত ও চমকিত হয়ে উঠল। তপন বলতে লাগলো, দেখছি আপনারা ভয় পেয়েছেন। আমার বিদ্রুপটুকুও আপনারা বুঝতে পারলেন না। আশ্চর্য,
বিনা রূঢ় স্বরে বলল, না মশাই না, আমি ভয় পাইনি। আমি জানতে চাই যে মীরার ছেলে কি এখনো চুরি করেই নিজের ভরণ পোষণ করছে? তপন বিস্মিত হয়ে চাইল, তারপর শান্ত স্বরে বলল, আমার বিশ্বাস সে তাই করছে। সে যে নিরুৎসাহ হয়ে ও পথ ছেড়ে দেয়নি, এতেই ও পথে কি গভীর নিষ্ঠা তার পরিচয় দিচ্ছে। বিনা বলল, তার মানে? আপনারা বিশেষরূপেই জানেন, আপনার হীরক বলয়ের কয়েকটা হীরা ছাড়া বাকি সবগুলোই ঝুটা পাথর। আসল হীরাগুলো বিক্রি করেছে, বাকিগুলো মূল্যহীন। তপন মৃদু হাস্যে বলল। বিনা বলল, যে ঐতিহাসিক বলয় একদিন স্বাধীন মহারানীর হাত অলঙ্কৃত করেছিল, তার মূল্য যাচাই হীরার দামে নয়, নামে হয়। মীরার চোর সন্তান, তাই তার ঐতিহাসিক মূল্য বুঝতে পারেনি। তপন বলল, সে ঠিকই বুঝেছিল, আরও বুঝেছিল ও জিনিসটা বিজ্ঞাপন হিসাবে আপনারা ব্যবহার করতেন। তাতে এই সুবিধা ছিল যে বাজারে ধার পাওয়া আদৌ অসম্ভব হতো না। কুমার ক্রুদ্ধ হয়ে উঠলেন। বিনা ইঙ্গিতে তাকে নীরব থাকতে বলে বলল, আমি ভাবছি সেই চোরটার যদি বিন্দুমাত্র চক্ষু লজ্জা থাকতো, তাহলে সে এমন করে গর্ব করে বেড়াতে পারতো না। কারণ প্রত্যেক জিনিসের মূল্য আঁক কষে পাওয়া যায় না, স্মৃতির মূল্য তাই অমূল্য। আমার একটি অনুরোধ আপনার কাছে, রাখবেন? তপন বলল, বলুন। বিনা বলল, যদি কোনো দিন আপনার সঙ্গে মীরার ছেলে দেখা হয়, তাহলে তাকে বলবেন তার যেটুকু প্রয়োজন হীরক বলয়ের সঙ্গে ছিল, তার সেই প্রয়োজন শেষ হয়েছে। ঝুঠা পাথর বিক্রি হবে না, তাই সে যদি আমাদের ওই বালা দুটো ফেরত দেয়, তাহলে আমরা চিরকাল তার কাছে কৃতজ্ঞ থাকব। কারণ আমরা স্মৃতি হিসাবে ওই বস্তুটিকে পুজো করতে চাই। বলবেন তাকে। তপন বলল, বেশ, আমি তাকে বলবো। অন্যান্য অতিথিরা ইতিমধ্যে গোপনে যুক্তি করেছিলেন যে তপনকে তাঁরা পুলিশ দিয়ে গ্রেপ্তার করাবেন। যখন তপন কুমার ও তাঁর পত্নীর সঙ্গে কথা বলছিল, তাঁরা মতলব স্থির করছিলেন। তাদের মধ্যে একজন পুলিশে টেলিফোন করার জন্য দাঁড়ালেন ও বের হয়ে যাওয়ার জন্য কয়েক পা অগ্রসর হলে তপন সহসা তাঁর দিকে ফিরে বলল, টেলিফোন ও ঘরে নয়, পাশের ঘরে আছে। ভদ্রলোক চকিত হয়ে উঠলেন এবং পূর্ব পরামর্শ মতো সকলে একযোগে তপনকে আক্রমণ করতে উদ্যত হলে সহসা কক্ষের আলো নির্বাপিত হয়ে গেল। কক্ষ মধ্যে উত্তেজিত চিৎকার ও আর্তস্বর উত্থিত হলো। তপন কোন দিক দিয়ে পলায়ন করবে ভাববার পূর্বেই তার হাতে একটা কোমল স্পর্শ অনুভব করল। একটি সুমিষ্ট কণ্ঠ তার মুখের নিকট মুখ তুলে বলল, চুপ চুপ করো, কথা বলো না, আমার সঙ্গে এসো। তপন তার হাতের ওপর মৃদু কোমল স্পর্শ অনুভব করল। তার হাত ধরে কেউ অন্ধকার কক্ষের পিছন দ্বার দিয়ে টেনে নিয়ে চলল। প্রাসাদের পশ্চাতে গুপ্তদ্বারের সম্মুখে এসে রমা কম্পিত কণ্ঠে বলল, এই দ্বার দিয়ে যাও, তোমাকে কেউ ধরতে পারবে না। যাওয়ার কোনো লক্ষণ তপনের দেখা গেল না। সে প্রগাঢ় স্বরে ডাকল, রমা। না, কোনো কথা নয়, তুমি যাও। যদি পারো আমার মামিমার বালা দুটো ফেরত দিও, ওরা অত্যন্ত কষ্টে পড়েছেন, আমি জানি। না না না, এখনই তুমি যাও, কেউ এসে পড়বে এখনই। বলে রমা হরিণীর মতো ত্রস্ত চরণে অন্ধকারে অন্তর্হিত হয়ে গেল। তপন ক্ষণকাল স্থির নিশ্চলভাবে দাঁড়িয়ে রইল, পরে ধীরে ধীরে প্রাসাদ হইতে বাহির হয়ে পড়ল। 3 দিন পরে কুমার একটি রেজিস্ট্রি পার্সেল প্রাপ্ত হলেন। পার্সেলটি বিনার নামে পাঠানো হয়েছিল। তা খুলতে দেখা গেল হীরক বলয় অদৃশ্য হয়ে কুমারের জীবনে দুর্দিন দেখা দিয়েছিল। সেই ঐতিহাসিক পবিত্র স্মৃতিমণ্ডিত বস্তু আবার ফিরে এসেছে। কয়েকটি হীরা ব্যতীত হীরক বলয় তেমনি বলে প্রতিভাত হতে লাগলো। যেই কয়টি আসল হীরা স্থানচ্যুত হয়েছিল, কুমার অন্য পাথর দিয়ে সে শূন্যস্থান পূর্ণ করে নিলেন। একদিন কলকাতার সমস্ত সংবাদপত্রে নিম্নলিখিত সংবাদটি বাহির হলো। যে ঐতিহাসিক হীরক বলয় 20 বৎসর পূর্বে বাংলার প্রসিদ্ধ জমিদার কুমার নারায়ণের প্রাসাদ থেকে রহস্যজনক উপায়ে অদৃশ্য হয়েছিল, যে প্রসিদ্ধ চুরির রহস্যভেদ করতে সমসাময়িক পুলিশ অপরাগ হয়েছিল, এত বছর পরে দস্যু মোহন তা উদ্ধার করে
কুমার নরনারায়ণের নিকট পাঠিয়ে দিয়েছে। এই রকম উদার ও মহৎ ব্যবহারের জন্য মোহন যে সকলেরই প্রশংসা ও ধন্যবাদ পাওয়ার জন্য উপযুক্ত, তাতে কারো সন্দেহ থাকতে পারে না। এতক্ষণ শুনছিলেন মোহন ও রমা এই গল্পের দ্বিতীয় পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের লিখে জানাবেন। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।